আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের অথবা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং অথবা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে চ্যালেঞ্জ নিয়ে 6 নম্বর ক্লাসে তোমাদেরকে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং অঙ্কের সমাধান বোঝাতে চাই। ক্লাসের শুরুতে চ্যালেঞ্জ নিয়ে কথাটা আমি কেন বললাম, কারণ হলো এই যে শর্ট টার্ম ফিনান্সিং স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, যে উৎসগুলো রয়েছে ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণ, তারপর কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র, ব্যাংক লোন, ব্যাংক ঋণ, এগুলো তো আমরা আগের ক্লাসগুলোতে অঙ্কের সমাধান করেছি। তো ওইগুলা মোটামুটি সহজ, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং একটু কঠিন সবার কাছে মনে হয়। কেন কঠিন মনে হয়? বেসিকটা না জানার কারণে। আজকের ক্লাসে আমি এক একটা কথা বলবো, আর এই তোমাদেরকে যে এত সহজে বুঝিয়ে দিব, বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না। তো এটা প্রথমেই তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। এই জন্য বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। তাহলে ক্লাস নাম্বার 6, আমাদের মূল আলোচ্য বিষয় অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। বেসিক আলোচনা করার পরে আমরা একটা অঙ্কের সমাধান করব, একটু সময় লাগবে। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আর ক্লাস যদি বুঝতে পারো অবশ্যই লাইক কমেন্টস করবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে আরও সহজে বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমরা যে অঙ্কের সমাধান করব এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। আমি চাচ্ছি সম্পূর্ণ ক্লাস তোমাদের হাতে কলমে লিখে বোঝাবো। বেসিকটা এটা কি, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এটা কি? এটার বাংলা অর্থ হচ্ছে প্রাপ্য বিল ভাঙানো, দেনাদার ভাঙানো। বিস্তারিত জানতে হবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আমার অ্যাকাউন্টিং ক্লাস করেছ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, দেনাদার কখন সৃষ্টি হয় এটার উত্তর তোমরা আমাকে বলো। তখন তোমরা উত্তরে বলবে, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বাকিতে বিক্রয় করা হয়, ঠিক তখনই দেনাদারের সৃষ্টি হয়, যখন বাকিতে বিক্রয় করা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির কাছে আমি বাকিতে বিক্রয় করেছি 10,000 টাকার, একজন ব্যক্তির কাছে 10,000 টাকা বাকিতে বিক্রয় করেছে, তাহলে উনি হচ্ছেন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। আচ্ছা, তারপর এখন তোমাদের জানা প্রয়োজন স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কি, শর্ট টার্ম ফিনান্সিং কি। পুনরায় বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন, যেই সকল উৎস থেকে 1 বছরের জন্য টাকাটা আদায় করা যায়, সংগ্রহ করা যায়, পাওয়া যায়, এটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। তার মধ্যে অন্যতম হলো, যেমন ধরো একটা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি বলে দিই, এখানে দেনাদারটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি বোঝানোর জন্য, একটু ধীরে ধীরে আলোচনা করি সহজে বোঝার জন্য, বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিলাম যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বা কোম্পানির 80,000 টাকা প্রয়োজন। টাকাটা আমি কিভাবে সংগ্রহ করতে পারি, কিভাবে অর্থায়ন করতে পারি? এখন 80,000 টাকা আমি চাইলে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণের মাধ্যমে, কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রের মাধ্যমে, ব্যাংক লোন, ব্যাংক থেকে ঋণ নিয়েও কিন্তু আমি টাকাটা চাইলে সংগ্রহ করতে পারি। এগুলো হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। এখন অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, এটার সাথে আসলে সম্পর্কটা কি? তাহলে প্রথম নম্বর কথা হলো ফ্যাক্টর। ফ্যাক্টর দ্বারা কি বোঝায়? ফ্যাক্টর দ্বারা ওই সকল কোম্পানিকে বোঝায় বা ওই সকল আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় বা ব্যাংককে বোঝায় যেইখানে দেনাদার ভাঙানো যায়, প্রাপ্য বিল ভাঙানো যায়। কিভাবে? যেমন ধরো,
আমি কি বলেছি? ফ্যাক্টর দ্বারা কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যাংককে বোঝায় ফ্যাক্টর দ্বারা। কিভাবে এটা? যেমন ধরো, আমার ব্যবসায়ের মধ্যে আমি দেনাদারদের কাছে পাবো 1,00,000 টাকা। দেনাদারের সৃষ্টি হয়েছিল, আমি তাদের কাছে বাকিতে বিক্রয় করেছি দেখে তাদের কাছে 1,00,000 টাকা পাবো। আজকে আমার ব্যবসায়ের মধ্যে প্রয়োজন 80,000 টাকা। এখন এই দেনাদারদের কাছ থেকে তো আজকে আমি টাকা পেয়ে যাচ্ছি না। যদি প্রাপ্য বিল এটা হিসাব করো, সাধারণত প্রাপ্য বিলের মেয়াদকাল হলো 3 মাস। প্রাপ্য মানে পাবো, রিসিভেবল। প্রাপ্য মানে পাবো, এখনো পাই নাই। যেটা পাবো ওইটা তো দেনাদার বা প্রাপ্য বিল তো একই একই না। তো যদি প্রাপ্য বিল হয়, এই টাকাটা কিন্তু 3 মাসের আগে পাওয়া যাবে না, 3 মাস পরেই পাওয়া যাবে। কোনো দেনাদার যদি হয়, মনে করো টাকাটা আজকে তো আর 80,000 টাকা পাওয়া যাবে না, কিন্তু আমার ব্যবসায়ের মধ্যে দেনাদারের পরিমাণ আছে 1,00,000 টাকা, যাদের কাছে বাকিতে বিক্রয় করেছিলাম তাদের কাছ থেকে টাকাটা পাওয়া যাবে, এক সময় পাওয়া যাবে, কিন্তু আজকে আমার প্রয়োজন 80,000 টাকা। এখন আমি চাইলে ওই দায়িত্ব, ওই আর্থিক প্রতিষ্ঠান, মনে করো ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান যেটাকে ফ্যাক্টর বলা হয়, ওই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক কী করবে? দেনাদারের দায়িত্ব নেবে, যে ঠিক আছে এই প্রাপ্য বিল বা দেনাদারকে তুমি ভাঙাতে পারো, তবে শর্ত হলো আজকে ওই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক তোমাকে 80,000 টাকা দিয়েই দিবে, আর পরবর্তী 1,00,000 টাকার মধ্যে পরবর্তী যে 20,000 টাকা, সেটা কিন্তু ওই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক নিয়ে নিবে। আমি কি বুঝাতে পেরেছি? ফ্যাক্টরের আসলে কি কাজ, ওই আর্থিক প্রতিষ্ঠানের কি কাজ? যে ওই দেনাদারের টাকা সময় মতো ওই আর্থিক প্রতিষ্ঠানই নিবে, কিন্তু 80,000 টাকা আজকেই তোমাকে দিয়ে দিবে। তার মানে তুমি নগদ টাকাটা আজকে অর্থায়ন করতে পেরেছ, এই ক্ষেত্রে তোমার 20,000 টাকা লস হচ্ছে। এটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সহজে বোঝানোর জন্য। টাকার তো আর এত আম, পার্থক্য হবে না, উদাহরণ দিচ্ছে। এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। প্রাপ্য বিল এখানে বাট্টাকরণ বা ভাঙানো, যে কোনোটা আমরা বলতে পারি। এতটুকু ক্লিয়ার? ওকে। এখন আমাদেরকে তো বিভিন্ন অপশন দেওয়া হয়, অল্টারনেটিভ দেওয়া হয়। হতে পারে ট্রেড ক্রেডিট, হতে পারে কমার্শিয়াল পেপার, হতে পারে ব্যাংক লোন, এবং হতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তো এগুলার মধ্য থেকে আমাদেরকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা এপিআর, ইআইআর অথবা এপিআর নির্ণয় করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমাদের জন্য ব্যাংক লোন ভালো হবে, না অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং ভালো হবে, নাকি আমাদের জন্য কমার্শিয়াল পেপার ভালো হবে, নাকি ট্রেড ক্রেডিট ভালো হবে, সিদ্ধান্ত নিতে হয়। একই রকমভাবে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের জন্য ইআইআর অথবা এপিআর নির্ণয় করে সিদ্ধান্ত নেওয়া যায়, যেরকমটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছি। এখন আমাকে এটা কমেন্ট করে বলো, যে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং কি, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এই কথাটা না বোঝার কারণেই কিন্তু শিক্ষার্থীদের কাছে কঠিন হয়ে যায়, যে আমার ব্যবসায়ের মধ্যে দেনাদারের পরিমাণ আছে 1,00,000 টাকা, ওইটা আমি এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ভাঙিয়ে নিব, ওইটা আজকে না হয় আমাকে 80,000 দিয়ে দিবে, আর ওই দেনাদারের কাছ থেকে সময় মতো ওই টাকাটাই আদায় করবে, তাই না? আশা করবো আমি এটা ক্লিয়ার। আমি আবারও বলছি, আমার ব্যবসায় দেনাদারের পরিমাণ 1,00,000 আছে, আমার আজকে 80,000 টাকা প্রয়োজন। তো কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান 80,000 আমাকে আজকে দিয়ে দিবে। তো আর ওই দেনাদারের টাকাটা ওই কোম্পানি আদায় করবে, এতে করে কোম্পানি সময় মতো আরও 20,000 টাকা অতিরিক্ত পেল। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এখন এটা ঠিক হবে কিনা এপিআর ইআইআর নির্ণয় করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায়। তো আজকে আমি যে অঙ্কটা সমাধান করব এটা মূলত এপিআর বাহির করবে। তো এপিআর বা ইআইআর বাহির করার জন্য যে রিকোয়ারমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের প্রয়োজন, এক এক করে বলতেছি। এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এভারেজ কালেকশন পিরিয়ড, তারপর 2 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটারও প্রয়োজন। আমি এগুলো ব্যাখ্যা করে বোঝাচ্ছি।
এগুলো ব্যাখ্যা করব, চিন্তার কারণ নেই, বুঝতে পারবেন। এভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটা প্রয়োজন। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল প্রয়োজন। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা প্রয়োজন। ওকে, এখন তুমি যদি কোনো অঙ্কের মধ্যে আগেই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বাইর করে দাও, তারপরে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বাইর করো, তাতে কোনো সমস্যা নেই। এই ধারাবাহিকতায় যে আসতে হবে এমন কোনো কথা নেই। অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং, এটার এপিআর নির্ণয় করার জন্য এগুলো প্রথমে প্রয়োজন। এভারেজ কালেকশন পিরিয়ড মানে হচ্ছে কতদিন পর পর দেনাদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। এটা সংক্ষিপ্ত নাম তোমার বইয়ের মধ্যে থাকতে পারে এসিপি। কতদিন পর পর তোমার যে ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার আছে, দেনাদারদের কাছ থেকে টাকাটা সংগ্রহ করা হয়। 2 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, বছরে কতবার দেনাদার আবর্তন হয়। আর আমি যদি আমার ভাষায় বলি যে বছরে দেনাদার কতবার টাকা দেয়, যেমন আমি তোমাদেরকে এটা বুঝাই। 1 বছর সমান, সাধারণত আমাদের অঙ্কের হিসাবে 1 বছর সমান 360 দিন, আমরা 365 দিন লিখি না, 360 লিখি। এখন দেনাদার আমাদেরকে ধরে নিলাম উদাহরণস্বরূপ 60 দিন পর পর টাকা দেয়, তাহলে দেনাদার আমাকে বছরে কতবার টাকা দিল? 6 বার টাকা দিল। তো কতবার টাকা দিল, এটা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, উত্তরটা চলে আসবে। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল মানে এখানে টোটাল দেনাদারের পরিমাণটা, টোটাল গড় দেনাদারের পরিমাণটা আমাদেরকে এখানে বাইর করতে হবে, বাকিটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। এটা গেল ফার্স্ট 3টা ওয়ার্কিং। এখন পরবর্তী যে ওয়ার্কিং, এটার নাম হচ্ছে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এটার নাম হচ্ছে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড, নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড। ওকে, এইটা বাইর করার জন্য শুরুতে আমাদেরকে লিখে নিতে হয় এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকচুয়ালি যত টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং হবে, যত টাকা ভাঙানো হবে, সেই পরিমাণটা তোমাকে এই জায়গায় লিখতে হবে। এখন যেই পরিমাণ টাকা তোমাকে, মানে যার কাছে তুমি বিক্রি করবে, যার কাছে তুমি বিক্রি করবে তার নাম ধরে নিলাম আমি ফ্যাক্টর। এই ফ্যাক্টর বলতে ওই আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যে তোমার দেনাদারের টাকাটা ভাঙিয়ে তোমাকে দিবে। এখন ধরে নিলাম তোমার দেনাদারের পরিমাণ ছিল 100 টাকা উদাহরণস্বরূপ, তার মধ্য থেকে আজকে তোমাকে দিবে, মানে ফ্যাক্টর তোমাকে দিবে 80 টাকা, তাহলে তুমি এখানে পাচ্ছ না কত টাকা? 20 টাকা। তো এই 20 টাকা তোমার দেনাদার থেকে এখন মাইনাস করতে হবে, এবং এটার নাম হচ্ছে রিজার্ভ, এটাকে বলা হয় রিজার্ভ। তো কোনটার কি নাম? তোমার দেনাদারের পরিমাণ 100 টাকা আছে, এটা বুঝলাম, কিন্তু ওই ফ্যাক্টর কোম্পানি তোমাকে আসলে 80 টাকা দিবে, তাহলে তুমি কত পাচ্ছ না? 20 টাকা। তো রিজার্ভ এটা দেনাদার থেকে 20 টাকা এখানে মাইনাস করা হবে। তো এখানে একটা টাকা পাওয়া যাবে। আবার এই ফ্যাক্টরের জন্য আরও অতিরিক্ত কিছু ব্যয় আছে যেটা আমি আগে বলি নাই, সেটা হচ্ছে ওই ফ্যাক্টরের জন্য, ওই এটা ভাঙানোর জন্য ফ্যাক্টরিং কিছু কমিশন,
ফ্যাক্টরিং কিছু কমিশন থাকবে। তো ফ্যাক্টরিং কমিশন এটা কে পাবে? ফ্যাক্টর পাবে, যে ভাঙিয়ে দিবে। তো কি কি করতে হবে? এই টাকা থেকে সেটা মাইনাস করতে হবে। ওকে, মাইনাস করলে এইখানে একটা টাকা পাওয়া যাবে। এখন ওই ফ্যাক্টর যেটা, ওইটাকে আবার ইন্টারেস্টও দিতে হবে। ওইটা যে ভাঙিয়ে দিবে, দেনাদারটা ভাঙিয়ে দিবে, ওইটাকে আবার ইন্টারেস্টও দিতে হবে। তো ইন্টারেস্ট দিয়ে দাও, অবশিষ্ট যে টাকাটা থাকবে ওইটাকে তুমি বলবে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এটার নামই নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এটা মনে থাকবে না যে এবারে যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভটা মাইনাস করে ফ্যাক্টরিং কমিশন ইন্টারেস্ট মাইনাস করে দিব, তারপর আমি নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স পেয়ে যাব। তো এটা যদি এই নিয়মটা আমরা সকল অঙ্কের মধ্যে প্রয়োগ করি তাহলেই তো হয়ে গেল। আর আমার প্রতিটা ক্লাস না বোঝার কোনো কারণ নেই। যতক্ষণ না আমি মনে করতেছি যে একজন শিক্ষার্থী আমার এই অঙ্ক সমাধানটা বুঝতে পারে নাই, ততক্ষণ যাবত আমি আলোচনা করতে থাকি। তো যারা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে আমার অনলাইন ক্লাস করতেছো, আমি জানি আমার ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের আত্মবিশ্বাস বেড়েছে, তোমরা ক্লাস বুঝতে পারতেছো। তোমরা আমার মাধ্যমেই নামমাত্র কোর্স ফি দিয়ে অনার্স কমপ্লিট করতে পারবে, এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। থিওরি বইগুলো কিভাবে পড়বে এগুলো নিয়েও আমার সাজেশন থাকবে। যারা পেড কোর্সে ভর্তি হবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ নম্বর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপর আমাদেরকে যেটা বাইর করতে হবে, তো এটা এটা কত নম্বর ওয়ার্কিং গেছে? এটা গেছে 4 নম্বর ওয়ার্কিং। এখন 5 নম্বর ওয়ার্কিংটা কি? চলো সেটা আমরা বাইর করি, যেটা অঙ্কের মধ্যে লিখতে হবে। 5 নম্বর ওয়ার্কিং, 5 নম্বর ওয়ার্কিংয়ের নাম হচ্ছে নেট পিরিয়ড কস্ট। ওই নেট পিরিয়ড কস্টে কি কি আসবে? এই যে ফ্যাক্টর বা আর্থিক প্রতিষ্ঠান যেটা দেনাদার ভাঙিয়ে দিচ্ছে, ওইটার পিছনে সরাসরি কি পরিমাণ আমার ব্যয় হয়েছে, সরাসরি কি পরিমাণ আমার ব্যয় হয়েছে। যেমন যদি লক্ষ্য করে দেখি, আমরা একটা অঙ্ক পড়লে তো বুঝবো, এটার পিছনে রিজার্ভ ছাড়া ফ্যাক্টরিং কমিশন দিতে হচ্ছে আমাকে, এটা একটা আমার ব্যয়। ফ্যাক্টরিং কমিশন দিতে হচ্ছে, টাকাটা এই জায়গায়। ইন্টারেস্টও দিতে হচ্ছে। তাহলে টোটাল ব্যয় এটা। তবে এখন আমি যে বিষয়টা লিখব, এই ব্যয়গুলো সাধারণত মাইনাস করা হয়। কেন এই ব্যয়গুলো মাইনাস করতে হবে? যেমন ধরো, আজকের যে অঙ্কের মধ্যে দুইটা ব্যয় আছে, সেই ব্যয়টা আমি এখানে লিখে নিচ্ছি, ব্যয়গুলো বলতেছি। উদাহরণস্বরূপ, আমি তো ক্লাসের প্রথমেই বলেছি যে তোমরা না বোঝার কোনো কারণ নেই, আলোচনা করে বুঝিয়েই ছাড়ব। অ্যাডমিনিস্ট্রেটিভ, ব্যাড ডেপ্ট, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক, প্রশাসনিক ব্যয়। ব্যাড ডেপ্ট অনাদায়ী পাওনা। এই মুহূর্তে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি তোমার উত্তর জানা থাকে তাহলে আমি বলবো যে তুমি আমার অন্যান্য ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেছো, বিশেষ করে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেছো। আর উত্তর জানা না থাকলে আমি ধরে নিব যে তুমি হয়তো মনোযোগ দিয়ে আমার এই ক্লাসগুলো করো নাই। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা কি, এবং অনাদায়ী পাওনা কিসের সাথে সম্পর্কিত, এটার উত্তর কাদের জানা আছে, কাদের জানা নেই। তো অনাদায়ী পাওনা, আমি উত্তরটা বলে দিচ্ছি, দেনাদারের সাথে সম্পর্কিত। যেমন ধরো, কোনো একজন ব্যক্তির কাছে আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করলাম, তো বাকিতে বিক্রয় করেছি, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে। কোনো এক সময় দেখা গেল কোনো এক কারণে ওই ব্যক্তির কাছ থেকে আসলে আমি আর টাকাটা পাবো না। মানে মনে করো 10,000 টাকা পাবো না। 1 লক্ষ টাকা বিক্রি, 10,000 টাকা আমি একেবারেই পাবো না, এটা নিশ্চিত। যেটা একেবারে নিশ্চিত পাবো না, ওইটার নাম হলো অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা এটা দেনাদারের সাথে সম্পর্কিত। যে কোনো ব্যবসায়ের মধ্যে দেনাদারের কাছ থেকে টাকা, এমন কিছু টাকা পাওয়া যাবে না, এটা ব্যবসায় হতে পারে, এটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত, যে কোনো এক অজ্ঞাত কারণে হতেই পারে। কিন্তু
অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে যে এটা ফ্যাক্টর বা মানে অ্যাকাউন্ট রিসিভেবল এটা ভাঙানোর কারণে যেটা তোমার অবশ্যই ব্যয় হওয়ার কথা এরকম কিছু ব্যয় তোমার বেঁচে যাবে, এরকম কিছু ব্যয় তোমার বেঁচে যাবে। আমার কথাগুলো মন দিয়ে বোঝো, বেঁচে যাবে মানে আমার দেনাদারের কাছ থেকে ধরে নিলাম 1 লক্ষ টাকা আদায় করার জন্য আমার এখানে 5% ব্যাড ডেপ্ট হবে, 3% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে, কিন্তু অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে তুমি যেহেতু আজকেই সেটা ভাঙিয়ে নিচ্ছ, তোমাকে তো আর দেনাদারের কাছ থেকে আদায় করতে হচ্ছে না, কিন্তু অলরেডি তুমি যেটা হিসাব করে রেখেছো 5% অনাদায়ী পাওনা ব্যাড ডেপ্ট হবে, প্রশাসনিক ব্যয় এটা হবে, এটা আর তোমার হচ্ছে না, সেই ব্যয়টা তোমার বেঁচে যাবে, সেই ব্যয়টা এখানে মাইনাস করা হবে। যেমন এখানে মাইনাস করা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, টাকাটা যোগ এই জায়গায়। তারপরে এই এই যে ব্যাড ডেপ্ট বললাম, টাকাটা এখানে এই দুইটা যোগ করবেন, দুইটা যোগ করে এখানে, তারপর উপরের যে টাকা, এই যে টাকাটা এটা থেকে বিগ করবেন, বিগ করে এইখানে যেটা পাবেন এটার নাম হচ্ছে নেট পিরিয়ড কস্ট। তারপর এখন আমাদের বলতে পারো 6 নম্বর ওয়ার্কিং মানে যেটা বাইর করতে হবে এপিআর বাইর করার জন্য, সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি। 6 নম্বর না দিয়ে আমি এটা আলাদাভাবেই লিখে দিই। একটু পরে একটা অঙ্কের সমাধান বোঝানো হবে। নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট সূত্র হলো নেট পিরিয়ড কস্ট ইনটু এআরটিও। এআরটিও মানে, তো এআরটিও মানে হচ্ছে ওই যে আমরা উপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটাকে সংক্ষেপে বলা হয় এআরটিও। একটা উত্তর এখানে আমরা পাবো, তাই না? ফাইনালি আমাদের এপিআর এর সূত্রটা নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ভাগ নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড, অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড। এটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে এর আগে ক্যালকুলেশন করে রেখেছি। তারপর এটাকে 100 দ্বারা গুণ, এটা হচ্ছে এপিআর এর সূত্র। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে যদি আমরা এই ধরনের ওয়ার্কিংগুলো প্রথমে করে নিতে পারি, ফাইনালি আমরা সব কিছু নির্ণয় করে এপিআরটা এখানে পেয়ে যাব, তারপর অন্যান্য অল্টারনেটিভের সাথে তুলনা করে উত্তরটা হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আমাদের পেইড কোর্সের আগে 7টা অঙ্কের সমাধান বোঝানো হয়েছে এই চ্যাপ্টার থেকে। এখন এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দাও যাতে দেখতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এই অঙ্কটার সমাধান বোঝাতে চাই। এ কোম্পানির নিডস টাকা 80,000, একটা কোম্পানির 80,000 টাকা প্রয়োজন টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কার্যকরী মূলধনের জন্য। ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স। তো একটা আলোচনা করতে গিয়ে আরেকটা আসে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন আসলে কি? কার্যকরী মূলধনের একটা সূত্র বলি আমি, চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করা হয়। অর্থাৎ চলতি সম্পদের মধ্যে তো নগদ পড়ে, দেনাদার পড়ে, এগুলা পড়ে। চলতি সম্পদ থেকে চলতি দায়, যেমন ধরো পাওনাদার, ব্যাংক ওভারড্রাফট, এ জাতীয় দায়গুলা বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওইটাই তো কার্যকরী।
ওই মূলধনের জন্য ৮০ লক্ষ টাকা প্রয়োজন। নাম্বার 1 অল্টারনেটিভ এই জায়গায়, দি কোম্পানি ক্যান বাই টাকা ১ লক্ষ অফ ম্যাটেরিয়াল অন টার্ম অফ 330 নিট 90। এই ৮০,০০০ টাকা কোম্পানি চাইলে ১ লক্ষ টাকার ম্যাটেরিয়াল ক্রয় করতে পারে। শর্ত হলো যে ৩০ নিট 90, 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দিলে 3% ডিসকাউন্ট পাওয়া যাবে। 90 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেওয়া বাধ্যতামূলক। এটা হলো ট্রেড ক্রেডিট। এইটার জন্য আমি আজকের ক্লাসে আলোচনা করব না, কারণ এটা নিয়ে আমার আগের ক্লাসগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে, এটা তোমরা সবাই জানো। 2 নম্বরে, এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লক্ষ। একটা ব্যাংক অবশ্যই 1 লক্ষ টাকা ধার দিবে এট 13% ইন্টারেস্ট। এই ক্ষেত্রে 13% ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। এই ক্ষেত্রে ক্ষতিপূরণের জের 20% রিকোয়ারমেন্ট প্রয়োজন। এখন 1 লক্ষ টাকা ব্যাংক থেকেও নেওয়া যাবে, 13% ইন্টারেস্ট রেট, ক্ষতিপূরণের জের হবে এখানে 20%। এখন ব্যাংক নিয়ে আর ট্রেড ক্রেডিট নিয়ে এটা কিন্তু আমার মূল আলোচ্য বিষয় নয় আজকের ক্লাসে। এটা ইন্টারেস্ট অ্যাডভান্স এরকম কোনো কিছু বলা হয় না, স্বাভাবিক যে সূত্রটা ওইটাই আমি বুঝাবো। পরে আছে ফ্যাক্টর না। আচ্ছা, ফ্যাক্টরের এটা বোঝানোর আগে আমি না হয় উপরের দুইটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই, আর ফ্যাক্টরটা একটু সময় নিয়ে ভালো করে বোঝাই। কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর এর সূত্র এটা, যেখানে সিডিআর 3 দিন, এটা আমি আগের ক্লাসগুলোতে এগুলো বুঝিয়েছি, আজকে আর ওইভাবে আলোচনা করতেছি না। সিপিএ 90 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্টের মেয়াদ 30 দিন। সিডিআর সিপি ডিপি, তো এই সিডিআর এর মান 3, 100 মানে সিডিআর এর মান 3, সিপির মান 90, ডিপির মান 30, উপরে 360, এটা কিন্তু সূত্র, এগুলো আগের ক্লাসে আছে। আচ্ছা, তারপর এখানে 100 থেকে 3 মাইনাস করলে 97, 3 ভাগ 97, 360 থেকে 90 থেকে 30 বাদ দিলে 60। তারপরে এখানে ক্যালকুলেশন করে নিও, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। 3 এবং 360 গুণ 97 আর 60 গুণ, উপরে গুণফলকে নিচেরটা দ্বারা ভাগ করলে 0.0309। ঠিক আছে, 3কে 97 দ্বারা ভাগ করে আসলে এই মানটা, তা 360কে 6 দ্বারা ভাগ করলে 6, তারপরে দুইটা গুণ করে 100 দ্বারা গুণ করলে 18.54%। এই দুইটা গুণ করবো 100 দ্বারা গুণ 18.54%, এটার এনাউল পার্সেন্টেজ রেট। আর ব্যাংক লোনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে লোনের পরিমাণ তো 1 লক্ষ, প্রিন্সিপাল ইন্টারেস্ট 1 লক্ষ এর 13% 13,000, আগের ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে। সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 1 লক্ষ এর 20% 20,000। তখন পিআইসি এর মানটা এখানে বসাও, এটা কিন্তু ইন্টারেস্ট অ্যাডভান্স বলা হয় নাই, না হলে কিন্তু এখানে আইটা মাইনাস করা হতো। আই এর মান 13,000, পির মান 1 লক্ষ, সিবির মান 20,000। তো 13,000, 1 লক্ষ থেকে 20,000 বাদ দিলে 80,000, 13,000কে 80 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 16.25%। আচ্ছা, এখন পর্যন্ত আমি এপিআর পেয়েছি ট্রেড ক্রেডিটের 18.54%, ব্যাংক লোনের 16.25%। দেখতে হবে ফ্যাক্টরিংয়ের কত। এখন আমরা চলে আসলাম ফাইনাল আলোচনায়, যেটা বোঝানোর জন্য আজকে এতটুকু সময় নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এ ফ্যাক্টর উইল বাই কোম্পানি, একটা ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ, টাকা 1 লক্ষ পার মান্থ। এ ফ্যাক্টর উইল বাই, একটি ফ্যাক্টর কোম্পানির দেনাদার কিনতে চায়। কেন আমি এই ফ্যাক্টরে চিন্তা করব? আমার 80,000 টাকার প্রয়োজন আছে, এই জন্য আমি এটা চিন্তা করব। এই জন্য আমিও চিন্তা ভাবনা করতেছি যে দেনাদার ভাঙিয়ে টাকাটা আদায় করা যায় কিনা। তখন খুঁজে দেখলাম এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ। একটা ফ্যাক্টর কোম্পানির দেনাদার 1 লক্ষ টাকা প্রতি মাসে কিনতে চাই। যদি আমি ক্লাসের প্রথমে তোমাদেরকে না বলতাম যে ফ্যাক্টর হলো ওই কোম্পানির নাম যেটা দেনাদার ভাঙিয়ে দিবে, যার কারণে তাকে কমিশন দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, ওইটা যদি ক্লাসের প্রথমে না বলতাম, এখন একটা ফ্যাক্টর কোম্পানির দেনাদার কিনতে চায়, এই কথাটা কি তোমরা বুঝতে যে একটা ফ্যাক্টর আসলে কি ফ্যাক্টর, ওইটা কি করে কোম্পানির দেনাদার ক্রয় করবে, আসলে ওইটা কি? তাহলে ওই ফ্যাক্টর হচ্ছে ওই সকল আর্থিক প্রতিষ্ঠান যেখানে দেনাদার ভাঙানো যায়, ব্যাংকও হতে পারে, আর্থিক প্রতিষ্ঠানও হতে পারে। এই ব্যাপারটা ক্লিয়ার। এন্ড উইল অ্যাডভান্স এট 12% ইন্টারেস্ট, দেনাদার ভাঙানো যাবে
12% ইন্টারেস্ট দিতে হবে পার অ্যানাম, সারা বছরে 12 মাসে, আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। যে 1 লক্ষ টাকা দেনাদার তুমি ভাঙাতে চাও, কিন্তু ওইটা তো আর বাঙালি 1 লক্ষ তো আর তুমি এখন 1 লক্ষ পুরোটা পাবে না, তুমি 80% টাকা পাবে। তুমি যত পার্সেন্ট টাকা পাবে ওইটাকেই বলা হয়েছে ফেস ভ্যালু। তার মানে 1,80,000 টাকা পাওয়া যাবে। 80,000 টাকা কার্যকরী মূলধনের জন্য আমার প্রয়োজনও আছে, তাই না? তাহলে রিজার্ভ কত? ক্লাসের প্রথমে বলেছি যে কত 1 লক্ষের মধ্যে কত টাকা পাওয়া যাবে না, ওইটার নাম রিজার্ভ। তাহলে 20%, ওই 100-এর মধ্যে 80% পাওয়া যাবে, 20% পাওয়া যাবে না, ওইটা হচ্ছে রিজার্ভ। এভারেজ কালেকশন পিরিয়ড 60 ডেজ, 60 ডেজ, 60 দিন পর পর দেনাদারের টাকা আদায় করা হয়, এই তথ্যগুলোর প্রয়োজন। দি ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন, এছাড়াও ফ্যাক্টর আলাদাভাবে 2% কমিশন আদায় করবে, চার্জ করবে। তাহলে এখন পর্যন্ত আমরা পেয়েছি ফ্যাক্টর কী কী চার্জ করবে। 12% ইন্টারেস্ট দিতে হবে, তারা এটা চার্জ করবে। তারপরে 2% কমিশন তারা অতিরিক্ত আরও নেবে। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট the factor service will save the company's accounts receivable administrative cost of টাকা 1,000 per month and 1% bad debt loss. It has been estimated that আনুমানিক ঠিক করা হলো the factor service will save the companies, এই যে ফ্যাক্টর, যেই কোম্পানি যেই ফ্যাক্টর কোম্পানি বর্তমান কোম্পানির দেনাদার ভাঙিয়ে দিবে, ওই ফ্যাক্টর কোম্পানির সার্ভিস দেওয়ার কারণে ওই কোম্পানির, মানে ফ্যাক্টরের না কিন্তু, যেটার দেনাদার ভাঙানো হবে ওইটার অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, দেনাদারের প্রশাসনিক ব্যয় 1,000 এবং ব্যাড ডেপ্ট ওনাদাই পাওনা 1% বাঁচিয়ে দিবে। সেভিং কস্ট এটাকে বলা হয়। এটা বাঁচিয়ে দিবে যে তুমি যদি এইখানে তোমার দেনাদারের পরিমাণটা ভাঙিয়ে নাও, তাহলে কি হবে, তোমার কোম্পানির দেনাদারের প্রশাসনিক ব্যয় 1,000 বেঁচে যাবে, এবং তোমার হয়তোবা দেনাদারের কাছ থেকে এরকম ছিল 5%, 10% পাওয়া যাবে না, সেটার 1% কিন্তু বাঁচিয়ে দিবে, মানে দেনাদারের 1% বাঁচিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ? কোম্পানি এই তিনটার মধ্য থেকে, ট্রেড ক্রেডিট, ব্যাংক লোন, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টর, তিনটার মধ্য থেকে কোম্পানি আসলে কোনটা গ্রহণ করবে? তাহলে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এভারেজ কালেকশন পিরিয়ড, এই যে দেনাদারের টাকাটা এটা আদায় করা হয় 60 দিন পর পর। তো 60 দিন পর পর, আর এখানে এই দেনাদার ভাঙানো হবে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে। দেনাদার আদায় 60 দিন পর পর। তো এখন এই 60 দিনের, এক মাসের যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 60 দিনের দেনাদার, এখন আমাদের এখানে 2 মাস, 60 দিন মানে 2 মাস, 2 মাসের দেনাদার 2 লক্ষ টাকা এখন আমাদের হিসাবে আনতে হবে। এটা নির্ভর করে ওই যে এভারেজ কালেকশন পিরিয়ড, 60 দিন পর পর দেনাদার আদায় হয়। তাহলে আমাদের দেনাদার যেহেতু 60 দিন পর পর আদায় হয়, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য দিতে হবে, তো যে কতটা সময়ের দেনাদার এটা তো জানতে হবে। মাসে 1 লক্ষ, 2 মাসের দেনাদারের টাকা আদায় হয় 2 মাস পর পর, 60 দিন পর পর। তখন এখানে যেটা হবে, আমরা একটু আগে বলেছিলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এটাকে বলা হবে 1 লক্ষ গুণ 2। 2 মানে আমি 60 দিনকে মাসে কনভার্ট করে নিয়েছি, তাহলে 30 দিন, 1 মাসে 30 দিন, 2 মাসে 60 দিন। তখন 1 লক্ষকে 2 দ্বারা গুণ করলে যে 2 লক্ষ টাকা হবে, এটা হচ্ছে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, কমিশন ইন্টারেস্ট 12%, ফ্যাক্টর চার্জ 2% কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1,000 বেঁচে যাবে, দেনাদারের 1% আরও বেঁচে যাবে। তথ্যগুলো তো ক্লিয়ার? চলো অঙ্কের সমাধান। এখন আর তোমাদের কাছে কঠিন মনে হবে না। কস্ট অফ ফ্যাক্টরিং বাইর করার জন্য ওয়ার্কিং 1, এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন বলাই আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 360কে ওই 60 দ্বারা আগামী ক্লাসের প্রথমে বলেছিলাম, তখন 6 টাইমস উত্তর পেয়ে গেলাম। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আসলে ওই যে 60 দিন পর পর দেনাদার, এই জন্য এটাকে গড় বলা হয়েছে, আসলে 2 মাসের জন্য। তাহলে 2 মাসে টোটাল ফ্যাক্টরিং হচ্ছে 1 লক্ষ গুণ 2, 2 লক্ষ টাকা। এটাও আমরা পেয়ে গেলাম। নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স বলেছিলাম বাইর করার জন্য, তো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ, রিজার্ভ হবে 80% ফেস পেলো, তাহলে এটা 20% পাওয়া যাবে না, এটা রিজার্ভ মাইনাস করা হবে।
2,20% 40,000, তো এটা বিগ করে দিলে 1,60,000 টাকা। ফ্যাক্টরিং কমিশন ওই 2 লক্ষ টাকার এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের 2% কিন্তু ফ্যাক্টরিং কমিশন, তো 4,000 টাকা বিক করলে 1,56,000। ইন্টারেস্ট আবার ওই যে 1,56,000 টাকা আছে ওইটার 12%। আচ্ছা আমি একটা বিষয় বুঝাই তোমাদের, এটার 12%, এই যে 1,56,000 12% টাকাটা বের হবে, এটা 1 মাসের জন্য না 1 বছরের জন্য বলো তো? পার এনাম কিন্তু অঙ্কের মধ্যে উল্লেখ ছিল এরকম, পার এনাম মানে সারা বছরের। তা কি করতে হবে? তো এটাকে 12 দিয়ে ভাগ করতে হয়। এটা আমরা যেহেতু দিনে নিব, আমরা চাইলে এটাকে 12 দিয়ে ভাগ 2 দ্বারা গুণ করলে তো 2 মাসে চলে আসবে। যদি দিন দিয়ে ভাগ করে, এখানে দিন দিয়ে দেখা যাচ্ছে ভাগ করা হয়েছে, তাহলে 360 দ্বারা ভাগ 60 দিনে নিয়ে নিলাম। আবার 12 দিয়ে ভাগ 2 দ্বারা গুণ করলে তো হবে 360 দ্বারা ভাগ 60 দ্বারা গুণ, তখন এটা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ। বিগ করে দিলে 1,52,880। এটা হচ্ছে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, যেটা একেবারে শেষে কাজে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? নেট পিরিয়ড কস্ট তারপর বাইর করতে হয়, আমি একটু আগে দেখিয়েছিলাম। ওইটা ছিল ফ্যাক্টরিং কমিশন 4,000 উপরে বাইর করেছি আমি, ওই যে ব্যয়টা হচ্ছে ফ্যাক্টর করার কারণে 4,000 একটা আর 3,120, মানে ইন্টারেস্ট আর ওই কমিশন এই দুইটার ব্যয়। 4,000 আর ইন্টারেস্ট 3,120 যোগ করলে 7,120। এখন কি কি বেঁচে যায়? অ্যাডমিনিস্ট্রেটিভ কোস্ট 1,000 বেঁচে যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ কোস্ট 1,000 টাকা দেনাদারের প্রতি। ততটা কি আছে আমরা একটু দেখি। সার্ভিস উইল সেভ দ্য কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কোস্ট টাকা 1 লক্ষ পার মান্থ। আচ্ছা 1 মাসের, তাহলে 2 মাসের তো 2,000 টাকাই হবে। 1 মাসের 1,000, তাহলে 2 মাসে 2,000। আর ব্যাড ডেপ্ট ওই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষের 1%, 2,000। 4,000 টাকা বেঁচে যায়। 7,120 থেকে 4,000 বাদ দিলে 3,120, এটা হচ্ছে নেট পিরিয়ড কস্ট। তারপর বাইর করতে হয় নেট এনাউল ফ্যাক্টরিং কোস্ট, নেট পিরিয়ড কোস্ট। এই 3,120কে এআরটিও উপরে 6 বাইর করা হয়েছিল, এই যে এআরটিও 6 টাইম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 6 টাইমস। তারপর এটা 6 দ্বারা গুণ 18,720। এখন এপিআর সরাসরি বাইর করতে পারি। নেট অ্যামাউন্ট এনাউল ফ্যাক্টরিং কোস্ট এখানে 18,720। নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড ওই যে বাইর করেছি, নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স 1,52,880 টাকা। এটা বসানো হলো, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 12.24%। আচ্ছা এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, যেটাতে ব্যয় কম, এনাউল এপিআর এনাউল পার্সেন্টেজ রেট যেটার কম সেটাই গ্রহণযোগ্য। তো এখন কী কী আছে আমরা একটু দেখি। ট্রেড ক্রেডিট কত? 18.54। ব্যাংক লোন 16.25। ফ্যাক্টরিং কোস্ট 12.24। তাহলে এই 3 নম্বরটা ফ্যাক্টরিং কোস্ট। দি কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 3, কারণ এটার ফ্যাক্টরিং কোস্ট মানে এপিআরটা কম। বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লোয়ার দেন আদার অল্টারনেটিভ, কারণ এটার ইন্টারেস্ট রেটটা অন্যান্য অল্টারনেটিভ থেকে কম। তো বিষয়টা একেবারে ক্লিয়ার। আর এখন তোমরা বলো যে আমার ক্লাসটা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে কমেন্ট করে জানাও এবং আমাকে উৎসাহিত করো। আর পেইড কোর্সে ভর্তি হলে তো তোমাদের চিন্তার কোনো কারণই নেই, কারণ আমার প্রতিটা ক্লাস শিক্ষার্থীরা বুঝবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।